না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। আন্তর্জাতিক কনভেনশন ICPPED সই করার পাশাপাশি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্য বিশিষ্ট কমিশনও গঠন করেছে সরকার। তাই দীর্ঘদিনের গুম খুনের অবসান হবে বলে বলছেন পরিবারগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিগত সরকারের সময় যারা গুমের সাথে জড়িত ছিল তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের স্বজনদের সংগঠন মায়ের ডাকের। আন্তর্জাতিক গুম বিরোধী দিবস উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে এই দাবি তুলে ধরা হয়। গুমকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে আয়োজকরা অভিযোগ করেন, আওয়ামী শাসনামলে বিচার বহির্ভূতভাবে 6 শতাধিক মানুষকে গুম করার ঘটনা রয়েছে। এ সময় গুম বিরোধী তদন্ত কমিশন তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন নিখোঁজ থাকা স্বজনদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো। তদন্ত কমিশনের মাধ্যমে গুমের ঘটনার সঠিক তদন্ত, নিখোঁজদের ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের। মায়ের ডাককে অনুরোধ করব, প্রতিটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে প্রয়োজন বোধে আমরা গণশুনানির আয়োজন করে শুরু থেকে শেষ পর্যন্ত যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। এই যে গুম করেছেন, শুধু ব্যক্তি মানুষকে গুম করেন নাই, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনারা গুম করে দিয়েছেন। তন্ময়, আমরা বন্যার কথা বলছিলাম। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি বলি চট্টগ্রামের মৎস্য খাতের ক্ষতি হয়েছে প্রায় 300 কোটি টাকা এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সবচেয়ে বড় মৎস্য খাত, মৎস্য প্রকল্প মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট। সেখানে বানের জলে ভেসে গেছে সকল ধরনের হাজার হাজার টন মাছ পোনা এবং ফলে আগামীতে মাছ চাষ করার জন্য যে পোনা প্রয়োজন সেই পোনার সংকট হতে পারে বলে শঙ্কা করছেন মৎস্য চাষী যারা রয়েছেন তারা, এবং একই সঙ্গে মৎস্য কর্মকর্তারাও একই ধরনের শঙ্কা প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে সংকট সামাল দিতে চাষিদেরকে সহজ শর্তে এখনই ঋণ দেয়া যেতে পারে এবং একই সঙ্গে মাছের পোনা যদি তাদেরকে সরবরাহ করা হয় তাহলে হয়তো তারা এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাবে। সহকর্মী শোয়েব রহমানের প্রতিবেদনে দেখব বিস্তারিত। এ যেন কারো সর্বনাশ আর কারো পৌষ মাসের বাস্তব উদাহরণ। বন্যায় ভেসে যাওয়া চট্টগ্রামের মিরসরাইয়ের মুহুরী প্রজেক্টের হাজার হাজার টন মাছ শিকারে ব্যস্ত স্থানীয়রা। চট্টগ্রামের মিরসরাই এবং ফেনীর আংশিক এলাকা নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ মৎস্য প্রকল্প মুহুরী প্রজেক্ট। ফেনী নদীতে বাঁধ দেয়ায় 6000 একর চরে গড়ে উঠেছে এই প্রকল্প। স্মরণকালের ভয়াবহ বন্যা সেই বাঁধ উপচে এখানকার জলাশয়ে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত হয় প্রজেক্টের প্রায় 90%। বানের জলে ভেসে যায় মাছ, যা এখনও ফেনী নদী হয়ে চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। সেই মাছ ধরতেই ফেনী রেগুলেটর অংশে এখন উৎসবের আমেজ। রুই মাছ পাইছি, কাতার মাছ পাইছি, তারপর ব্রিগেড মাছ পাইছি, কার্পু মাছ পাইছি, তেলাপিয়া মাছ পাইছি। 4-5 দিন হইতেছে আর কি, মাছ তো প্রচুর মাছ ধরতেছে। কালকে আছে, আজকে আছে, প্রচুর মাছ আছে। প্রজেক্ট বা আপনার বড় বড় এগুলো যে ডুবে নিয়ে আসছে, এই পানিগুলো এখান থেকে আসতেছে, আর মাছ ধরা তো আপনার আগ থেকেই আছে। এই অবস্থা থেকেই আঁচ করা যায় বন্যায় চট্টগ্রাম জেলার কি পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে মুহুরী প্রজেক্ট থেকেই মিরসরাই ও আশেপাশের এলাকাসহ চট্টগ্রামের 70% মিঠা পানির মাছের যোগান দেয়া হয়। দৈনিক কোটি কোটি টাকার মাছ বেচা কেনা হয় এখানে। এখানকার মৎস্য চাষীদের বিনিয়োগও বিপুল, কিন্তু বন্যায় শত কোটি টাকার সম্পদ হারিয়ে অনেকেই এখন দিশেহারা। এখানে যা আছে সবগুলো শেষ, এগুলো ফুল মাছ ছিল এখানে, সবগুলোতে মানে রেডি মাছ, ওগুলা মানে বন্যার কারণে চলে গেছে আর কি। রুই, কাতল, মৃগেল, শিং, পাবদা ও তেলাপিয়া সহ অসংখ্য প্রজাতির মাছ চাষ হয় এই মুহুরী প্রজেক্টে। একই সাথে উৎপাদিত হয় মাছের পোনাও, যা সরবরাহ করা হয় সারা দেশে। কিন্তু বন্যায় সেই পোনাও ভেসে গেছে। ফলে মাছ চাষের জন্য নতুন পোনা প্রাপ্তিও কষ্টসাধ্য হবে। এছাড়াও ব্রুড মাছের ডিম ছাড়ার মৌসুমও নয় এখন। তাই নতুন পোনা কিভাবে মিলবে তা নিয়েও দুশ্চিন্তা চাষিদের। বন্যার কারণে তো পোনা মাছ সবগুলো চলে গেছে, তো এরপরে মনে করেন চাষিরা এখন যেগুলো বাংছে এগুলো মেরামত করবে না, মেরামত করার পরে পরবর্তী যে মনে করেন বাদি মাছ বা পোনা মাছ এখানে মজুত করবে বড় করার জন্য, তো ওই পোনা মাছটা এখন সবগুলো চলে গেছে। বড় বড় প্রজেক্টের ব্যবসায়ীরা মূলত ব্যাংক ঋণ নিয়েই ব্যবসা করে থাকেন, কিন্তু হঠাৎ সৃষ্ট দুর্যোগে যে ক্ষতি হয়েছে তাতে লাভ এবং পুঁজি দুটিই হারিয়েছেন ব্যবসায়ীরা। এই সংকট থেকে উত্তরণে প্রশাসনকে পাশে চান তারা। আছে ব্যাংক ঋণের সুদ মওকুফের দাবিও।
ক্ষতিটা এমনভাবে হয়েছে, এটা সহজে মানুষের ধরেন যে 1-2 বছরে মনে হয় পূরণ হবে না, আবার এগুলা সংস্কার করতে হবে, এগুলা সব কিছু করে যায় এক একজনের মানে ক্ষতির পরিমাণটা বিশাল অবস্থা। মৎস্য বিভাগ বলছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে প্রায় 300 কোটি টাকার মাছ ও মাছের পোনার ক্ষতি হয়েছে। আঘাত পড়েছে অবকাঠামোতেও। যদিও বন্যার পানি পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়ার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে প্রতি বছরই একটা কার্যক্রম থাকে। তো এইবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা এই প্রোগ্রামের আওতায় যেন পোনা দিতে পারি সেই ব্যাপারে আমাদের একটা সাজেশন থাকবে ফিল্ড লেভেল থেকে, এবং আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটা বিবেচনা করবেন আশা করি। এদিকে বন্যায় হালদার বহু মাছ বেরিয়ে গেছে, আবার কৃত্রিম জলাশয়ের বহু মাছ হালদায় মিশেছে। এ অবস্থায় বন্যায় এলোমেলো হয়ে যাওয়া মৎস্য খাত গুছিয়ে আনতে সময়ের প্রয়োজন বলছেন মৎস্য কর্মকর্তারা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। মিম, গত কয়েকদিন আগে আমরা বন্যার যেই ভয়াল চিত্র সেটি দেখেছি, তবে আসার খবর হচ্ছে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কিছু জায়গায় অপরিবর্তিত রয়েছে অবস্থা, এবং একই সঙ্গে পানি যতটা কমে আসছে তখনই ক্ষয়ক্ষতির যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে। এবং সেই সাথে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ ও খাদ্য চিকিৎসা সামগ্রীর সংকট। জেলা প্রতিনিধিদের তথ্য উৎসবিতে আমরা বিস্তারিত দেখব প্রতিবেদনে। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার বেশ কয়েকটি উপজেলার পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে বেশিরভাগ পরিবার ফিরেছে ঘরে। তবে ঘরে ফিরলেও চোখে দেখছেন আগ্রাসী বন্যার রেখে যাওয়া সীমাহীন ক্ষতির দাগ। বন্যার কবলে রাস্তাঘাটের বেহাল দশায় ভুগছে যোগাযোগ ব্যবস্থা। শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখানকার মানুষ। কিছু এলাকায় এখনো পানি রয়েছে, কোথাও কোমর, আবার কোথাও হাঁটু সমান। এক সপ্তাহের বেশি সময় ধরে নেই বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সংযোগ। এদিকে বন্যার পর চর্ম, ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন সেনা, নৌবাহিনী ও কোস্টগার্ড সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যে অবস্থা হয়েছে, আমার ঘর বাড়ি দোকানপাট সব তলা নিয়ে গেছে। এখন যেটুকু ঘর ছিল তাও ডাবি যাচ্ছে ওইদিকে। খানা নাই, দানা নাই, রোগ শোক, এগুলো বিভিন্ন রকমের ঝামেলা। এখন মানে বহুত কষ্টের মধ্যে আছি। কুমিল্লার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে বন্যার পানি। তবে 3টি উপজেলায় কোনো উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। এখনো প্রায় 76,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। পচা পানির কারণে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু এখন ছড়াচ্ছে, পানিবাহিত রোগ। এখন এগুলোকে নিয়ে আমরা অনেক শঙ্কিত। কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। এখানে শতকরা 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল আদি সর্বঘর বাড়ি ডুবে গেছে এবং সাপ আতঙ্কে মানুষ রাত্রে দিন ঘুমাতে পারছে না। নোয়াখালীতে নতুন করে বাড়েনি পানি, তবে খালগুলো দখল হওয়ায় পানি নামায় ধীর গতি দেখা দিয়েছে। এখনো হাঁটু সমান পানির দেখা মিলছে অনেক জায়গায়। তলিয়ে আছে বাড়িঘর, দোকানপাট থেকে শুরু করে রাস্তাঘাট। আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন মানুষজন। বেড়েছে পানিবাহিত রোগাক্রান্ত ও সাপে কাটা রোগীর সংখ্যা। যাতায়াত ব্যবস্থা সচল না হওয়া, খাদ্য সংকট, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে বন্যা দুর্গত বাসিন্দারা। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষি খাত। এদিকে মৌলভীবাজারে বন্যায় এখন পর্যন্ত কৃষি খাতে 187 কোটি টাকা, মৎস্য খাতে 17 কোটি 81 লাখ টাকা ও প্রাণী সম্পদ খাতে 94 লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে। এছাড়া সড়ক বিভাগের এলজিইডি ও সড়ক জনপথ মিলিয়ে 531 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে। প্রত্যয় দাস, এখন। কুমিল্লায় কমতে শুরু করেছে বন্যার পানি, তবে 3টি উপজেলায় কোনো উন্নতি হয়নি পরিস্থিতির। বিস্তারিত জানাতে মনোহরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। আমরা চলে যাচ্ছি তার কাছে। খালেদ, কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতির খবর আপনার কাছে জানতে চাই, এবং একই সঙ্গে জানাবেন যে 3টি উপজেলায় এখনও পরিস্থিতির উন্নতি হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেল কিনা, কবে নাগাদ আসলে পরিস্থিতি উন্নতি হতে পারে বা পানি নেমে যেতে পারে, বিস্তারিত জানাবেন।
তন্ময়, কুমিল্লায় এই চলমান বন্যায় প্রায় 14টি উপজেলা বন্যাক্রান্ত হয়েছে। এখানে প্রায় 10 থেকে 12 লাখ মানুষ কিন্তু বন্যার এই পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। কুমিল্লার গোমতী নদীর ভাঙনে বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বার সদর উপজেলার কিছু অংশ বন্যার পানিতে তলিয়ে যায় এবং সেটি কিন্তু সেই এলাকাগুলোতে কিন্তু বন্যার পানি নামতে শুরু করেছে এবং সেখান থেকে আমরা সর্বশেষ তথ্য জানিয়েছিলাম যে আমরা যে পরিস্থিতি দেখেছিলাম যে রাস্তা এবং বাড়িঘর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ইতিবাচকভাবেই কিন্তু পানি নামতে শুরু করছে এবং এখনও কিন্তু কুমিল্লার যে দক্ষিণের যে উপজেলা 3টি রয়েছে, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং লাকসাম, এই 3টি উপজেলার পানি কিন্তু এখনও পর্যন্ত খুব একটা নামেনি এবং এখানে এখনও পর্যন্ত আগের মতোই রয়েছে এবং মানুষজন কিন্তু এই বন্যার পানিতে বেশ দুর্ভোগ পাচ্ছেন। মূলত এখানের পানিটি কিন্তু আসলে উজানের পানি, এটি ভারতীয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি। এটি ফেনীর বন্যা থেকে, ফেনী থেকে নোয়াখালী হয়ে এটি কিন্তু কুমিল্লার এই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এখানে যে বিশাল এলাকা এখানে প্লাবিত হয়েছে এগুলো কিন্তু আসলে নদী ভাঙনের পানি নয়, এটি উজানের পানি। তো যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই যে পানিটি সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে এবং এর কারণে কিন্তু মানুষজন বেশ দুর্ভোগ পাচ্ছেন এবং এই পানিতে মানুষজন বলছেন যে রাতে সাপের আতঙ্ক তৈরি হয় এবং আসলে আমরা দিনেও আমরা কাজ করতে গিয়ে আমরা বেশ অনেক সাপ দেখেছি পানিতে চলাফেরা করছে এবং এই পানিতে কিন্তু পানিটি বেশ কিছুদিন জমে থাকার কারণে এটি চলে যেতে পারছে না, যার কারণে কিন্তু পানিটি নোংরা হয়ে গেছে এবং এটি থেকে নানা রকম রোগ জীবাণু ছড়াচ্ছে। কুমিল্লায় এখন পর্যন্ত প্রায় 400 কোটি টাকার কিন্তু মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ ভেসে গেছে, প্রায় 23,000 পুকুর এবং খামার থেকে কিন্তু মাছ ভেসে গেছে এবং কৃষির ক্ষতিও কিন্তু ব্যাপক। 68,000 হেক্টর জমিতে কিন্তু কৃষির ফসল ডুবে গেছে এবং আমনের সেচের কিন্তু মারাত্মকভাবে আমনের ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ কৃষিতেও প্রায় 850 কোটি টাকার ক্ষতি হয়েছে কুমিল্লায় এবং এই বন্যার ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক। মানুষের জনজীবনে যে প্রভাব ফেলছে সেটি কিন্তু আসলে অনেক বেশি এবং মানুষজন এই বন্যা আসলে পানি উন্নয়ন বোর্ডও বলতে পারছে না কবে নাগাদ এই বন্যা শেষ হবে, কারণ এই নিম্নাঞ্চল থেকে পানি বেরিয়ে যাওয়ার যে খালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভরাট হয়ে আছে। তন্ময়, কুমিল্লার বন্যা পরিস্থিতির সার্বিক তথ্য জানছিলাম। সহকর্মী খালিদ সাইফুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ থেকে। বন্যা দুর্গতদের জন্য গঠিত বিএনপির ত্রাণ তহবিলে 10 কোটি টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। আরও জানান, ত্রাণ কার্যক্রমে অংশ নিতে দলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বানভাসীদের পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। দেশের সব শ্রেণী পেশার মানুষকে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে কাজ করার পাশাপাশি বিএনপির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। দলের নেতা কর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন এবং এখানে তারা তাদের সাধ্যমতো ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। গত 10 দিন যাবৎ এই ত্রাণ কার্যক্রম আমাদের ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলে পরিচালিত হচ্ছে। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। রাজধানীর বেশিরভাগ নিত্যপণ্যের বাজারের দোকানে মূল্য তালিকা প্রদর্শনে অনীহা রয়েছে। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পণ্য তালিকা নেই অনেক দোকানে। এই তালিকা নিয়ে ঘোর আপত্তি জানিয়ে দোকানদারদের দাবি, এর সঙ্গে নেই পণ্যের প্রকৃত দাম এবং বাস্তবতার মিল। এদিকে মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিতে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। দেয়ার ইজ নো ডেভেলপ মার্কেট, কোনো উন্নতিই নাই, শুধু আরো দাম বাড়তেছে। রেটগুলো একই ধরনের থাকে, তাহলে যারা হয়তো হঠাৎ বাজারে আসলো তারাও সারপ্রাইজ হয় না, আবার যারা রেগুলার কেনাকাটা করে তারাও বুঝলো যে তাদের বাজেটটা কত। একদিন একটু ম্যাস্টেড আসলো, একটু দেখলো, আর 1 বছরের খবর নাই, 6 মাসের খবর নাই, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম কমবে না।
এই অভিযোগ বাজারে আসা নিয়মিত ক্রেতাদের। সঠিক তদারকি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়াচ্ছেন পণ্যের। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখাতে চাই কতটা নিয়ম মানছেন খুচরা দোকানিরা। দেখা যায় বেশিরভাগ দোকানেই মূল্য তালিকা প্রদর্শনে নেই তোড়জোড়, তালিকা থাকলেও নেই ব্যবহার। আজকে 2930, আজকে লেখা নেই। প্রতিদিন করাই দরকার, কিন্তু আমাদের আজকে ওই যে কাস্টমারের কাজের কারণে এখানে আর করতে পারি নাই। প্রতিদিন আপডেট আবার কি, আজকে যে মালিক কিনে, আজকে মাল কিনে হলে আবার স্লিপ দেখে দেখে আবার ওই বোর্ডে উঠবো, যেটা এত করে কিনে এত বিক্রি। এই মূল্য তালিকা নিয়ে খোদ দোকানীদের রয়েছে ঘোর আপত্তি। বলছেন এর সঙ্গে নেই বাস্তবতার মিল। মূল্য তালিকা আছে কিন্তু সঠিক মূল্যগুলো নির্ধারণ করা নেই। তাদের যে নতুন নির্ধারণ করে বা মূল্য তালিকার সাথে পণ্যের কোনো মিল পাওয়া যায় না, কারণ এখানে মূল্য তালিকা যে শতকরা কয়েকজনে আপনার মূল্য দেখে কিনে। কারওয়ান বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় মুরগির ডিমের দাম কমেছে। গত কয়েক মাস ধরে সবজির দাম বাড়তি থাকলেও গত 2-3 সপ্তাহ ধরে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সবজি। বাজারে সব সবজির দাম কমছে। লাউ একটা 40 জোড়া 70, কলা 2 আলি 50, 1 আলি 30, কচুর গাড়ি এলো 40, করলা 40, শসা 30। এবার দেখাতে চাই অদূরে হাতিরপুল বাজারের দৃশ্য। স্বল্প দূরত্বের এ বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। এক্ষেত্রে বিক্রেতাদের নানা অজুহাত মানতে নারাজ ক্রেতারা। যে 10 টাকা কমে আনতে পারে সে 10 টাকা কমে বিক্রি করতেছে, যে 10 টাকা বেশি সে 10 টাকা বেশি বিক্রি করা লাগবে। ঢাকার যে লোকাল বাজারগুলো সেটার তুলনায় হাতিরপুল বাজারে একটু দাম বেশি থাকে তুলনামূলক। কারওয়ান বাজার থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বের এই হাতিরপুল বাজারের এমন চড়া মূল্য প্রশ্নের মুখে ফেলেছে পুরো বাজার ব্যবস্থাপনাকে। তথ্য বলছে এখানকার বেশিরভাগ পণ্যই সরবরাহ করা হয়ে থাকে কারওয়ান বাজার থেকে। সঠিক তদারকির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ সম্ভব বলছেন ক্রেতারা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। বর্ণার্থীদের সহায়তার জন্য রাজধানীর গুলশান শাহাবুদ্দিন পার্কে চিত্র প্রদর্শনী চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী কামরুজ্জামান হিমেল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হিমেল, আমরা বলছিলাম এই যে প্রদর্শনী চলছে সেই প্রদর্শনী থেকে যেই টাকাটি আয় হবে সেই টাকাটি বর্ণার্থীদের সহায়তার জন্য ব্যয় করা হবে। এখন পর্যন্ত কি পরিমাণ চিত্র প্রদর্শনী বিক্রি হয়েছে, বিস্তারিত আমাদের কিছু জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি গুলশান বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। এইখানে পার্কের মহিলা অঙ্গনে কিন্তু সকাল থেকেই চিত্র প্রদর্শনী চলছে। সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু শিল্পীরা তাদের নিজেই হাতে কিন্তু রং তুলির আঁচড়ে কিন্তু ছবি এখানে তৈরি করছে সকাল থেকেই। ছবিগুলো কিন্তু সকাল থেকেই তৈরি করার সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীরা এসেছিল। দর্শনার্থীরা তাদের ছবি সংগ্রহ করার জন্য কিন্তু তারা এসেছিল। আমরা এখানে দেখেছি সকাল থেকে দর্শনার্থীর সংখ্যা কিন্তু দর্শনার্থী কিন্তু ভালোই আমরা এখানে উপস্থিত দেখতে পেয়েছি। যদিও এখন দুপুরের টাইম, এই সময়ে দর্শনার্থীর সংখ্যা কম হলেও কিন্তু সকালের দিকে যে দর্শনার্থী আমরা দেখেছি সেই সময় কিন্তু একটা ভালো রকম সাড়া পেয়েছি। আয়োজকরা আমাদেরকে সেটাও জানিয়েছে। আয়োজকদের সাথে কথা বলেছিলাম, আয়োজকরা যেটা বলেছে এখান থেকে যেই চিত্র প্রদর্শনী এবং চিত্র বিক্রি করে যে টাকাটা, যে অর্থটা সংগ্রহ হবে সেই অর্থটা কিন্তু উপদেষ্টা ত্রাণ তহবিলে কিন্তু তারা প্রেরণ করবে। সেইটা কিন্তু দক্ষিণ অঞ্চলে যেই বন্যা দুর্গত এলাকা, সেই বন্যা দুর্গত এলাকার মানুষের যে ত্রাণ এবং পুনর্বাসন সেটার সহায়তার পাশেই কিন্তু দাঁড়িয়েছে ঢাকা স্টোরি টেলার্সের থেকে কিন্তু আজকের এই আয়োজন। এই আয়োজনে এখানে দেশের কিন্তু স্বনামধন্য শিল্পীরা কিন্তু এসেছে। তারা তাদের চিত্র কিন্তু তারা এখানে অঙ্কন করছে বলে আমরা দেখতে পেয়েছি। একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রায় 20 জন শিল্পী কিন্তু তাদের ছবি অঙ্কন করছে। এই ছবির মধ্যে আমরা দেখতে পেয়েছি গ্রাম বাংলার দৃশ্য এবং সবুজায়ন এবং বন্যা দুর্গত এলাকার মানুষ যে বন্যার সময়ে যে কষ্টে জীবনযাপন করে সেই বিষয়টি কিন্তু তাদের রং তুলির আঁচড়ে কিন্তু ফুটিয়ে উঠিয়েছে, আমরা সেটিও দেখেছি। এইখানে আয়োজকরা বলছে যে সকাল 11টা থেকে যেহেতু এই আয়োজন শুরু হয়েছে,
এই আয়োজনটা কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। এই আয়োজনের পুরোটা টাকাই কিন্তু পুরো অর্থই কিন্তু এই ত্রাণ তহবিলে ব্যয় করা হবে। এই বিষয়টা আমরা আর কি এইখান থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। গুলশান শাহাবুদ্দিন পার্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান হিমেল। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তিস্তা তাণ্ডবে প্রতিনিয়ত আশ্রয়হীন হয়ে পড়ছে নদীর তীরবর্তী মানুষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা, এবং সবাইকে আসলে এই ভোগান্তিটা পোহাতেই হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের তথ্য ছবিতে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার বাগরাকোট গ্রামের টোটগাঁও বস্তি। একসময় তিস্তার চরে কৃষিকাজ ও পশুপালন করেই জীবিকা নির্বাহ করতেন এখানকার বেশিরভাগ গ্রামবাসী। কিন্তু গেল বছর সিকিমে তিস্তা যে ভয়াবহ রূপ ধারণ করেছিল তার প্রভাব পড়ে এই গ্রামেও। এরপর থেকেই লাগামহীনভাবে তিস্তার আগ্রাসী রূপের শিকার গোটা গ্রাম। দেখা দেয় ভয়াবহ ভাঙন, দিন দিন আশ্রয়হীন হয়ে পড়েন গ্রামের অসহায় বাসিন্দারা। তিস্তার তাণ্ডবে এরই মধ্যে পানিতে বিলীন হয়ে গেছে 70 থেকে 80টি ঘরবাড়ি। নদীগর্ভে বিলীন হয়েছে কৃষিজমি, রাস্তাঘাট, মন্দির থেকে শুরু করে বহু স্থাপনা। এখনও থামেনি ধ্বংসলীলা। প্রতি মুহূর্তে নদী তার সীমানা বাড়িয়ে চলেছে। ফলে চরম আতঙ্কে দিন পার করছেন টোটগাঁওয়ের বাসিন্দারা। हमका तो कोई सरकारी खाना भी नहीं दिया। हम जो दुखा करने से जो है अपना सामान निकालने से वहाँ पर पकाएगा खाएगा, उन्हें रिलीफ में नहीं, हमका नाम भी नहीं है। গ্রামবাসীর অভিযোগ, তিস্তার ভাঙনে বহু পরিবার আজ আশ্রয়হীন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। আর তাই অবিলম্বে সরকারের পক্ষ থেকে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করার দাবি তাদের। এক চাপের মধ্যে নদীটা বাড়িটা পড়ে যাবে, তো আমরা সব মাল টাল সরিয়ে নিয়েছি, আমরা এখন কি করব? এটা একটা ছবি করে দেখেন, এই করেন ছবি করেন। এটা যদি বাইচান্স খেয়ে যায়, এখানে মনে করেন 10 মিটার হবে আছে, এটা ভেঙে গেলে পুরো গাঁওটা সব চলে যাবে। এদিকে গেল কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে এখনো অব্যাহত রয়েছে নদী ভাঙন। ইতোমধ্যেই ডিভিসি, ফারাক্কা সবাই জল ছাড়া শুরু করেছে, যার জেরে দেখা দিয়েছে প্লাবনের আশঙ্কা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সদী তীরবর্তী মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার বাসিন্দারা। ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রের খবর, বিহার ও ঝাড়খণ্ডে একটানা ভারী বৃষ্টিপাতের কারণেই ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি পেয়েছে। আর এ কারণেই পানির চাপ বাড়ায় বাঁধ বাঁচাতে বাধ্য হয়েই খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট। পানি যেভাবে বাড়ছে তাতে নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে বহু এলাকা। গেল 15 দিন ধরে গঙ্গার পানির স্তর বাড়তে থাকায় শমশেরগঞ্জ ও প্রতাপগঞ্জ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বেশ কয়েকটি বাড়ি। ফলে সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। এ অবস্থায় কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে বানভাসী এবং নদী তীরবর্তী এলাকার অসহায় মানুষ। এখন পশ্চিমবঙ্গ। এখন দুপুরে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। আরব সাগরের কাছাকাছি গুজরাট উপকূলে সৃষ্ট নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। ভারতের গুজরাট এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশে আসনা নামের এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ায় গেল কয়েকদিনের একটানা ভারী বৃষ্টিপাত ও বন্যায় গুজরাটে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গিয়েছে 39 জনের। অন্যদিকে পাকিস্তানের করাচিতেও ভারী বৃষ্টির আভাস রয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী ঈশিতা ব্রহ্ম। গুজরাটের সৌরাষ্ট্র কুচ অঞ্চলের ওপরে তৈরি হয়েছে ডিপ ডিপ্রেশন। বর্তমানে এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধাবিত হচ্ছে আরব সাগরের উত্তর পূর্বাঞ্চলের দিকে।
স্থানীয় আবহাওয়া দফতরের তথ্য মতে শুক্রবার নাগাদ এটি আরও শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আর সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে আসনা, যা আঘাত হানতে পারে গুজরাট ও সিন্ধু উপকূলে। সাগরে এই নিম্নচাপের কারণে ভারতের গুজরাটে গেল কয়েকদিন ধরেই অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত, দেখা দিয়েছে বন্যা, ডুবে গেছে বেশিরভাগ শহরের রাস্তাঘাট, তলিয়ে গেছে ঘরবাড়ি, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় আবহাওয়া দফতর জানায়, গুজরাটের খাম্বালিয়াতে গেল 5 দিনে সর্বোচ্চ 944 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত জামনগর, দ্বারকা, রাজकोट আর কুচেও দেয়া হচ্ছে সহায়তা। नीचे के मकान में कम से कम उसके घर बकरी पूरी बिगड़ गई है और वो बीमारी, और इधर बीमार लोग को ले जाने में भी तकलीफ है। 108 भी अंदर नहीं आती है। बोट से लोग सब लोग का रेस्क्यू कर रहे हैं, और हम लोग ने जो रेस्क्यू करते वो शेल्टर होम रखे, वो शेल्टर होम पे सबको लेके जा रहे हैं। और अभी भी इधर थोड़े लोग फंसे हैं, तो ये लोग आए हैं। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাঝামাঝি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আসনা। ফলে গুজরাটের পাশাপাশি পাকিস্তানের করাচিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বন্যা সতর্কতা জারি করা হয়েছে সিন্ধু, বেলুচিস্তান ও পাঞ্জাবেও। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও করছে স্থানীয় প্রশাসন। যদিও ভারতের আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে গুজরাট উপকূলেই। আবহাওয়াবিদরা বলছেন, আগস্টে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির বিষয়টি বিরল। গেল 80 বছরে এমন বিরল ঘূর্ণিঝড় সৃষ্টির চতুর্থ নজির এটি। সবশেষ 1976 সালের আগস্টে আরব সাগরে তৈরি হয়েছিল এমন সাইক্লোন। এ ধরনের ঘূর্ণিঝড় ভূপৃষ্ঠে তৈরি হয়ে সাইক্লোনে পরিণত হয় এবং সাগরে গিয়ে আরও শক্তি সঞ্চয় করে উপকূলে আঘাত হানে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর টেলিভিশন সেটের পাশাপাশি ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।